আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে খুব জোরালো কণ্ঠে, আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হবে এবং ক্ষমা চেয়ে মধ্যপ্রাচ্য অঞ্চল ছাড়তে বাধ্য হবে। এত শক্তি ইরান পাচ্ছে কোথায়, কিসের বলে এই কথা বলছে। এপাশে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিবেশী যে সমস্ত দেশ তারা ইরানের সাথে যোগাযোগ করছে, তাদের পক্ষ থেকে বার্তা পাওয়া যাচ্ছে নতুন মধ্যপ্রাচ্য গড়ার বার্তা, নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ার বার্তা। তাহলে কি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বাধ্য হচ্ছে অথবা সরে যাচ্ছে এমন কোনো কথা? এদিকে সিরিয়ায় ইসরায়েল হামলা চালিয়েছে, একজন আহত এবং সিরিয়ার পক্ষ থেকে ব্যাপকভাবে নিন্দা জানানো হয়েছে। নতুন করে খবর বেরিয়েছে মক্কা চুক্তিতে সিরিয়া যুক্ত হতে পারে, সেই প্রক্রিয়া চলছে। প্রশ্ন হচ্ছে, সিরিয়া তো নেতানিয়াহুর সাথে লিয়াজমেন্ট করে, সিরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট আহমেদ আল সারা, নেতানিয়াহুর সাথে লিয়াজো মেনটেন করে তারা ক্ষমতা আসলো। তুরস্কের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, তুরস্কের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক ছিল। গোলমালটা লাগলো কোথায়, কি কারণে সমস্ত সবকিছু বদলে গেল, বিগড়ে গেল? এবং এই বিগড়ে যাওয়া, বদলে যাওয়ার যে ধরন আমরা যা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে তুরস্কের সাথে নেতানিয়াহুর বা ইসরায়েলের একটা বড় ধরনের সংঘাত শুরু হতেই পারে। এই যে সংকট, এই যে আশঙ্কা, এই যে শঙ্কা তৈরি হলো কেন, এর মূল কারণ কি, পেছনের কারণ কি? সুপ্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলি এবং ইসরায়েল আর তুরস্কের ভেতরে এই রকমের বড় টানাপোড়েন কেন সৃষ্টি হলো, কি কারণে সম্পর্ক তেতে উঠলো, পেছনের কারণ কি, ভেতরের কারণ কি, অন্তর্নিহিত কারণ কি, চলুন আমরা বোঝার চেষ্টা করি। সবার আগে বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির যিনি প্রধান ইব্রাহিম আজিজি, তিনি বলেছেন আমেরিকা ইরানের উপর যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছে সে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হবে। শুধু প্রত্যাহার করতে বাধ্য হবে না, প্রত্যাহার তো করবেই, তারপরে ইরানি জাতির কাছে, ইরানি জনগণের কাছে তারা ক্ষমা চেয়ে এই অঞ্চল থেকে বিদায় নিতে বাধ্য হবে। খুবই মারাত্মক কথা, খুবই শক্তিশালী কথা, খুবই ইরানের জনগণের জন্য বা ইরানের বন্ধু যারা তাদের জন্য আশাবাদী হওয়ার কথা। প্রশ্ন থাকছে পেছনে যে এই রকম জোরালো কণ্ঠে বলার সাহস বা সুবিধা বা সুযোগ ইব্রাহিম আজিজি পাচ্ছেন কোথায়, কিভাবে সম্ভব এটা? আমার কাছে ব্যক্তিগতভাবে যা মনে হয়েছে সেটি হচ্ছে এই যে ইরান যে সাহস, শক্তি, সক্ষমতা এবং পারঙ্গমতা দেখিয়ে এই পর্যন্ত যুদ্ধের 6 মাসের বেশি সময় পার করেছে এবং আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা এবং সামরিক সরঞ্জাম, বিমান থেকে শুরু করে অনেক কিছু সরিয়ে নিতে বাধ্য করেছে এবং মধ্যপ্রাচ্যে বর্তমানে যে সংকট, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমেরিকা টোটালি মধ্যপ্রাচ্য থেকে স্থায়ীভাবে চলে যেতে বাধ্য এবং চলে যাওয়ার কাছাকাছি পর্যায়ে। শুধু তাই না, ইরান এই 6 মাস খুব ভালোভাবে যুদ্ধের ভেতর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে আমেরিকার কোথায় কোথায় দুর্বলতা, দুর্বল পয়েন্ট কোথায় এবং কিভাবে কি করা হবে, কি করলে কি হয়, এইগুলো সব ক্লিয়ার চিত্র ইরানের কাছে ভেসে উঠেছে। ইরানি জাতি তো গবেষণার জাতি, গবেষক জাতি। তারা এই সাইকোলজিগুলো, এই রিয়েলিটিগুলো একদম হাতে ধরে পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যবস্থা করেছে। এবং আপনারা খেয়াল করেছেন আমেরিকার প্রায় সব ধরনের বিমান ইরানের মাটিতে ভূপাতিত করেছে, ভূপাতিত হয়েছে এবং ইরান শুটডাউন করেছে। এবং প্রচন্ড যুদ্ধের ভেতরে যখন তারা
একেবারেই ইরানের গভীর অভ্যন্তরে গিয়ে একটা অভিযান চালালো। সেই অভিযান দিব্যি ব্যর্থ করে দিল ইরানের জনগণ, পুলিশ, আইআরজিসির লোকজন, এরা মিলে। ভাবা যায় এটা কি কোনো সাধারণ কথা? ইরান এই গত 6 মাস ধরে পরীক্ষা নিরীক্ষা করেছে যে আমেরিকার কোথায় দুর্বলতা, কোথায় তারা ভালো পারে, আর ইরানের কোন জায়গায় কি করতে হবে একেবারে খুব ভালো করে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুঝে নেওয়ার চেষ্টা করেছে। এখন তারা সামরিক ডক্ট্রিন পাল্টে ডিফেন্সিভের জায়গায় অফেন্সিভ, আক্রমণাত্মক, এবং আজকে জোরালো ভাবে ঘোষণা দিয়েছে। কয়েকদিন আগে তো পুরস্কার ঘোষণা করেছিল, আজকে এই সামরিক ডক্ট্রিন পরিবর্তনের যে ঘোষণা, সেই ঘোষণার সময় বলেছে যে ইরানের সামরিক বাহিনী ঘোষণা করছে যে কোনো মার্কিন সেনাকে হত্যা বা জীবিত ধরে দিতে পারলে $30,000, মহিলারা ধরে দিতে পারলে পুরস্কার হবে দ্বিগুণ। কোনো অস্ত্র যদি উদ্ধার করতে পারে সেই অস্ত্র পয়সা দিয়ে কিনে নেওয়া হবে, এবং সেই অস্ত্রকে যে ব্যক্তি মার্কিন বাহিনীর অস্ত্র ছিনে নিতে পারলো তার নাম লিখে জাদুঘরে রাখা হবে। এগুলো শুধুমাত্র সাধারণ কথার কথা না, শুধুমাত্র সাধারণ পুরস্কার ঘোষণা না, এটার ভেতর দিয়ে ইরানি জাতিকে, এই যুদ্ধের সাথে পুরো জাতিকে ইনভলভ করে ফেলা হলো। এখন পুরো জাতির মাথার ভেতরে এইটা ঘুরবে যে কবে আমেরিকান সেনা ধরবো আর কবে টাকা পাবো। মানে প্রত্যেকেই অ্যাক্টিভ হয়ে যাবে। $30,000 একজন সেনা ধরতে পারলে বা মারতে পারলে। এবং এর মানে হচ্ছে ইরানের সামরিক বাহিনী ভীষণভাবে অ্যাগ্রেসিভ, অফেন্সিভ, তারা নিজেদেরকে আর গুটিয়ে রাখতে চায় না, এটাই তার প্রমাণ। ইরানি জাতি গত কয়েক বছর ধরে যে সাহস দেখিয়ে এসেছে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে 2025 সালের জুন মাসের 12 দিনের যুদ্ধে আর এবারের যুদ্ধে। ইরান কোনো যুদ্ধই ইনিশিয়েট করেনি, তারা হামলা করেছে, ইরান পাল্টা জবাব দিয়েছে। এবং এখন ইরান বলছে যে তারা নিজেরা আর ডিফেন্সিভ থাকবে না, নিজেদের আত্মরক্ষার জন্য না, এখন অফেন্সিভ। এইভাবে যদি ইরান সামরিক কৌশল গ্রহণ করে এবং মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে যদি অভিযান শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী টিকতে পারবে বলে মনে হয় না। এবং ইরানের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে, গতকাল বলা হয়েছে, আজকেও বলা হয়েছে, যে ইরানের বিরুদ্ধে যদি কোনো রকমের মিসক্যালকুলেশন করে, ভুল হিসাব নিকাশ করে, তাহলে তার চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। তার মানে আমেরিকা যদি কোনো মতেই ইরানের উপর বিমান হামলা চালানোর চেষ্টা করে অথবা স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তার জন্য ইরান প্রস্তুত এবং তার জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে, এটাই তিনি বলতে চেয়েছেন। পরিস্থিতি যদি এই রকম যায় তাহলে অবশ্যই একসময় আমেরিকাকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া আরো কিছু ব্যাপার আছে। এই যে হরমুজ প্রণালী ইরান আটকে দিয়েছে, তেল চলাচল বন্ধ, বাব আল মানদেব প্রণালী আটকে দিয়েছে হুতিরা, তেল চলাচল বন্ধ, সারা বিশ্বের অর্থনীতি কলাপস করবে। এরই মধ্যে কাতারের অর্থনীতি গত বছরের তুলনায় এই বছরের 8% বেশি তাদের জাতীয় আয় কমে যাবে। কুয়েতের অর্থনীতি কলাপস করেছে, বাহরাইনের অবস্থা খারাপ, সংযুক্ত আরব আমিরাত তাদের তেলের ট্যাঙ্কিগুলো বাঁচানোর জন্য ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা থেকে বাঁচানোর জন্য লোহার খাঁচার ভেতরে রাখছে, খাঁচা করেছে যাতে হামলা না হয়। তা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করলে ওগুলো টিকবে? টিকুক আর না টিকুক, সংযুক্ত আরব আমিরাত ইরানি হামলা থেকে বাঁচার জন্য এই করছে। পুরো আঞ্চলিক চেহারা পাল্টে গেছে। এবং যে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে এসে এত কিছু করতে, এখন সেটা করতে পারবে মনে হয় না। ফলে আঞ্চলিক চেহারা, আঞ্চলিক চালচিত্র কিন্তু বদলে যাচ্ছে ইরানের এই যুদ্ধের কারণে। সেক্ষেত্রে আমেরিকা ইসরায়েল যা ভাবছিল, যা করতে চাই, সেইগুলো এখন আর হওয়ার সম্ভাবনা একদম কম। বরং ইরান যে কথা বলছে এটা খুবই বাস্তবসম্মত, যে একসময় আমেরিকাকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার তো করতে হবে, এর পাশাপাশি তাদেরকে মাপ চেয়ে এই অঞ্চল ছাড়তে হবে। ইরানের পক্ষ থেকে আজকে আর একটা চমক লাগানো খবর প্রকাশ করা হয়েছে। ইরান জানিয়েছে যে যুদ্ধ শুরুর পর থেকে এখন ইরানের অস্ত্র উৎপাদনের পরিমাণ
3 গুণ হয়েছে, বিশেষ করে কৌশলগত অস্ত্র উৎপাদনের, ক্ষেপণাস্ত্র, ড্রোন, এই সমস্ত 3 গুণ। ইরানের অস্ত্র উৎপাদন 3 গুণ মানে তাদের যে অস্ত্রের ঘাটতি নেই, এটা পরিষ্কার। আর অস্ত্রের ঘাটতি না থাকা মানেই আমেরিকান এগেনস্টে যুদ্ধ করা ইরানের জন্য কোনো ব্যাপারই না। এদিকে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ তিনি বলেছেন যে প্রতিবেশীদের কাছ থেকে প্রতিদিনই তারা বার্তা পাচ্ছেন নিউ মিডল ইস্ট প্ল্যান, আমেরিকাটা না, নিজেদের আঞ্চলিক যে পরিকল্পনা, নতুন একটা মধ্যপ্রাচ্যের নতুন ব্যবস্থা গড়ে তোলার বার্তা দিচ্ছে ইরানের আঞ্চলিক দেশগুলো ইরানের কাছে, এবং এটা আমেরিকাকে মাইনাস করে এটা বুঝতে হবে। তো যদি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয় বা প্রতিবেশীদের কাছ থেকে ইরানের কাছে প্রতিদিন মেসেজ দেওয়া হয়, তাহলে তার মানে দাঁড়াচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যে নতুন মধ্যপ্রাচ্যের যে চিন্তা পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনাগুলো এখন মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে। এমনকি ডোনাল্ড ট্রাম্প যে আব্রাহাম অ্যাকর্ড যেটা সই করেছিল, মধ্যপ্রাচ্যের চালচিত্র পাল্টে দিতে চেয়েছিল, সেইটাও এখন ভিন্ন চেহারা পাবে, ভিন্ন পরিস্থিতির মুখে পড়বে। সম্ভবত এর অংশ হিসেবেই এখন তুরস্ক আর সিরিয়ার সাথে ইসরায়েলের সংকট তৈরি হয়েছে। ইসরায়েল আজকেও সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল হামলা চালিয়েছে, 1 জন আহত, এবং সিরিয়ার পক্ষ থেকে ইসরায়েলের নিন্দা করা হয়েছে। এবং আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, ইসরায়েল এবং তুরস্কের মধ্যে বড় রকমের সংঘাত লেগেই যেতে পারে, এবং সিরিয়ার উপর প্রায় দিনই তারা হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে সিরিয়া মক্কা চুক্তিতে যোগ দেওয়ার চিন্তা করছে। মক্কা চুক্তিতে যোগ দেওয়ার মানেই হলো সিরিয়ার উপর যখনই হামলা চালাবে ইসরায়েল, তখন তুরস্ক, পাকিস্তান, সৌদি, সিরিয়া, যে এই জোটে যারা থাকবে তারা সবাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হবে, যুদ্ধ শুরু করে দেবে। তখন কি করবে? এবং সম্ভবত তুরস্কের অবস্থানে সিরিয়ায় যে হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হামলার প্রতিশোধ নিতে গেলে এক ধরনের জটিলতা আছে তুরস্কের সামনে। সম্ভবত এই প্রতিশোধ নেয়ার চিন্তা থেকে তুরস্ক সিরিয়াকে এই মক্কা চুক্তির ভেতরে আনার চেষ্টা করছে। যখনই সিরিয়া মক্কা চুক্তিতে যুক্ত হবে আর ইসরায়েল সিরিয়ার উপর হামলা চালাবে, তখন কিন্তু মক্কা চুক্তির যারা স্টেক হোল্ডার, যারা সদস্য, তাদের প্রত্যেকের দায়িত্ব হবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা। সম্ভবত সেই লড়াইয়ের একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে, নানামুখী তৎপরতা চলছে, এবং সিরিয়াকে এই জোটে যুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। এমনকি বলা হচ্ছে যে মিশরও এই জোটে যুক্ত হবে, এবং তখন ইসরায়েল চারিদিক থেকে ঘেরাওয়ের ভিতরে পড়ে যাবে। মিশর, সিরিয়া, তুরস্ক ও পাশে সৌদি আরব। ইসরায়েলকে হয় এই চুক্তির জন্য চুপ থাকতে হবে, আর না হয় এই এতগুলো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং তাকে নতুন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, সিরিয়ার আহমেদ আল সারা, উনি তো নেতানিয়াহুর অনুগ্রহ প্রার্থী ছিলেন, অনুগ্রহ পেয়েছেনও, কিন্তু হঠাৎ করে কি দেখি হলো? আমার কাছে যেটা মনে হয়, আমার বিশ্লেষণ যেটা আসে, সেটা হচ্ছে এই যে তুরস্ক খুব ভালো করে জানে নিউ মিডল ইস্ট প্ল্যান যেটা, সেই নিউ মিডল ইস্ট প্ল্যানে তুরস্কের বিরাট অংশ নিয়ে নেওয়া হবে। ইসরায়েল কাউকেই ছাড় দেবে না। গাজা তো তারা দখলে নিয়েছে, পশ্চিম উত্তরও তারা দখলে নেওয়ার চেষ্টা করছে। লেবাননে কি পরিমাণে হামলা, যুদ্ধবিরতি থাকার পরেও। এই পরিস্থিতিতে তারা সিরিয়া নিয়ে নেবে। সিরিয়া নেওয়ার পরেই প্রশ্ন এসে যাবে কিন্তু তুরস্কের ব্যাপার, তুরস্ককে কবে নেবে? সিরিয়া চলে গেলে তুরস্কের জন্য খুব বিপদ। অতএব তুরস্ক নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন সিরিয়াকে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কিছু কাজ করাবে। ইসরায়েল নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়নের জন্য এত বেশি সিরিয়াস কেন? সিরিয়াস এই কারণে যে ইহুদিদের রাষ্ট্র কোনোদিন 75 বছর থেকে 80 বছরের বেশি টেকেনি। এই ইসরায়েল রাষ্ট্র প্রায় সেই মেয়াদের কাছাকাছি। নেতানিয়াহু মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল রাষ্ট্রকে, ইহুদি রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য। শুধু টিকিয়ে রাখে না, বরং বিস্তার ঘটানোর চেষ্টা করছে, এবং পুরো অঞ্চলকে একদম ত্রাহি ত্রাহি অবস্থায় রেখেছে, থরকম্প করে দিয়েছে। পুরো অঞ্চলকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। এই জায়গায় তুরস্ক দেখছে সিরিয়াকে দখল করে নিলে 2 দিনের ভেতরে তুরস্কের বিরুদ্ধে
হামলা চালাবে এবং তুরস্কের অবস্থা খারাপ করে দেবে, তখন কি করবে? এই জায়গা থেকে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে এখন অবস্থান নিতে বাধ্য হচ্ছে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য। আমি বলি মন্দের ভালো, মক্কা চুক্তি করেছে, এই চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ একতাবদ্ধ হোক, হওয়ার পরে একটা বিশেষ নতুন পরিস্থিতি তৈরি হোক, এবং সম্ভবত সেদিকেই যাচ্ছে। বিশ্লেষকরা এমন করেই ভাবছেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন করি বা আপনাদের মতামত জানতে চাই। ইরান প্রসঙ্গে মতামত জানতে চাই। ইরানের একজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য তিনি বলেছেন যে আমেরিকাকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং ইরানি জনগণের কাছে ক্ষমা চেয়ে অঞ্চল থেকে বিদায় নিতে হবে। আপনারা কি বিশ্বাস করেন বা আপনাদের কি মনে হয় যে আসলে পরিস্থিতি এমন হবে, নাকি এটা ইরানের পক্ষ থেকে আবেগতাড়িত বক্তব্য? আর এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের গোটা পরিস্থিতি ঝুলে আছে মাত্র একটা তারিখের উপর, 17ই আগস্ট। কারণ আমেরিকা আর ইরানের মধ্যে যে 60 দিনের সমঝোতা যুদ্ধ থামিয়ে রেখেছে, সেটার মেয়াদ শেষ হচ্ছে ওই দিনেই। হাতে আছে মাত্র 4 দিন। আর ঠিক এই সময়েই একটা বড় খবর সামনে এসেছে, দুপক্ষই নাকি এই সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি। কিন্তু প্রশ্নটা এখানেই, মেয়াদ বাড়ানো মানেই কি যুদ্ধ শেষ হয়ে যাওয়া, নাকি পরের লড়াইটাকে আরও কিছু দিনের জন্য পিছিয়ে দেওয়া? আজকের আলোচনায় এটাই আমরা বুঝে নেব। সঙ্গে থাকবে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের নতুন দাবি, ইয়েমেনের ভয়ঙ্কর পরিস্থিতি, রাশিয়ার বন্দরে ইউক্রেনের বড় হামলা, আর ইরানের সমুদ্রে ছড়িয়ে পড়া তেলের সর্বশেষ অবস্থা। শুরু করছি প্রথম খবরটা দিয়েই। দর্শক বন্ধুরা, আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ থামানোর জন্য যে 60 দিনের MOU হয়েছিল, সেটাকে বলা হচ্ছে ইসলামাবাদ MOU। এই MOU মানে হলো দুপক্ষের মধ্যে হওয়া একটা সমঝোতাপত্র, যেখানে কে কি করবে কে কি করবে না সেটা লিখিতভাবে ঠিক করা থাকে। এই সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কথা 17ই আগস্ট, 60 দিন পূর্ণ হচ্ছে সেই দিনই। আর এখানেই পাকিস্তান সক্রিয় হয়েছে। পাকিস্তানের চেষ্টা হলো ডেডলাইন শেষ হওয়ার আগেই দুই দেশকে আবার আলোচনার টেবিলে বসানো। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য অনুযায়ী শান্তির চেষ্টা যাতে ধাক্কা না খায়, সেই জন্যই তারা মধ্যস্থতার কাজ চালিয়ে যাচ্ছে। এই কারণেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তেহরানে পৌঁছেছেন। গতকাল 12ই আগস্ট ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। আর এই বৈঠকের উদ্দেশ্য শুধু যুদ্ধ থামানো নয়, উদ্দেশ্য হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার একটা রাস্তা বের করা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। আজ দুপুর পর্যন্ত আসা রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবং ইরান দুপক্ষই এই সমঝোতার মেয়াদ বাড়ানোর ব্যাপারে নিজেদের সম্মতি মধ্যস্থতাকারীদের কাছে পৌঁছে দিয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতি আরও একটা ধারা পেতে পারে, আরও কিছুটা সময় পাওয়া যেতে পারে। এখন দুপক্ষের মধ্যে আলোচনা চলছে, মেয়াদ কতদিনের হবে আর শর্তগুলো কি হবে। কিন্তু দর্শক বন্ধুরা, এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হচ্ছে, যদি দুই দেশই যুদ্ধবিরতি বাড়াতে রাজি হয়, তাহলে কি সত্যিই যুদ্ধ শেষ হওয়ার দিকে এগোচ্ছে, নাকি এটা শুধু পরের লড়াইটাকে কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখার একটা ব্যবস্থা? কারণ বাস্তবতাটা দেখুন, হরমুজ প্রণালী এখনও বন্ধ, ইরান নিজের শর্তে অনড়, আর আমেরিকাকেও তার চাপ থেকে 1 ইঞ্চিও পিছু হটতে দেখা যাচ্ছে না। মানে পরিস্থিতিটা এমন, দুপক্ষের কেউই যুদ্ধ লড়তে চাইছে না, আবার যুদ্ধটাকে পুরোপুরি শেষও করছে না। আসলে দুজনেই একে অপরকে মেপে দেখছে, নিজের শর্ত মানিয়ে নিতে চাইছে। এই কারণেই আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ MOU যদি নতুন করে বাড়ে, তাহলে সেটা শুধু একটা তারিখ হবে না, সেটাই ঠিক করে দিতে পারে আমেরিকা আর ইরান সত্যি আলোচনার দিকে এগোচ্ছে নাকি আবার যুদ্ধের রাস্তা খুলে যাচ্ছে। আচ্ছা, এবার আসা যাক হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের নতুন দাবিতে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একবার দাবি করেছেন, হরমুজ প্রণালীর উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। গতকাল 12ই আগস্ট ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন রাতে, এই মুহূর্তে হরমুজের উপর আমেরিকার পুরোপুরি নিয়ন্ত্রণ আছে এবং তার ধারণা আমেরিকার সামনেও এটা ধরে রাখবে। আমেরিকার নৌ অবরোধ অর্থাৎ সমুদ্রপথে যে নাকাবন্দি চলছে, সেটাকে
তিনি বলেছেন ইস্পাতের দেওয়াল, আর দাবি করেছেন এর বিরুদ্ধে কিছু করার ক্ষমতা ইরানের নেই। মনে রাখবেন, গত কয়েক ঘন্টার মধ্যে এটা তার দ্বিতীয়বারের দাবি। একদিকে ট্রাম্প বলছেন হরমুজের উপর আমেরিকার নিয়ন্ত্রণ সম্পূর্ণ, অন্যদিকে ইরান এখনো বলছে এই পথ খুলবে তার শর্ত পূরণ হওয়ার পরেই, তার আগে নয়। এই দুটো কথা একসঙ্গে মেলে না। আসল প্রশ্ন এটাই, আমেরিকা যদি সত্যি পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে থাকে তাহলে ইরান এখনো এই পথ খোলার জন্য শর্ত রাখছে কিভাবে? আর ইরান যদি শর্ত রাখার মতো অবস্থাতেই থাকে তাহলে ট্রাম্প কি বাড়িয়ে বলছেন? এই প্রশ্নের নিশ্চিত উত্তর এখনই দেওয়া কঠিন, কিন্তু প্রশ্নটা মাথায় রাখা জরুরি। এবার চলে যাই ইয়েমেনে, কারণ সেখানকার পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। হুতিদের ক্রমাগত বেড়ে চলা হামলা ইয়েমেনকে আবার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, আর গোটা দেশেই অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠছে। সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় সেটা বুঝুন। হুতিরা এখন আর শুধু লোহিত সাগরে সৌদি আরবের জাহাজকে নিশানা করছে না, তারা স্থলভাগেও ইয়েমেনের স্বীকৃত সরকার এবং তার সরকারি সেনা যে ঘাঁটি তার উপর সামরিক অভিযান বাড়াচ্ছে। আল মোখায় হুতিদের সাম্প্রতিক হামলা নিয়ে রিপোর্টে বলা হয়েছে তারা সৌদি আরবের সামরিক ঘাঁটি, অস্ত্রের ডিপো এবং কমান্ড হেডকোয়ার্টারকে নিশানা করেছে। সেই সঙ্গে সৌদি সামরিক অফিসারদের নিহত হওয়ার দাবিও সামনে এসেছে। এর বাইরে মারিবের মতো এলাকাতেও হুতিদের সামরিক তৎপরতা বাড়ছে। এই জায়গাগুলোতে ইয়েমেনি সরকারের যে সেনা, সেই সেনার নিয়ন্ত্রণ রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ধারা যদি না থামে তাহলে আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে ইয়েমেনে আবার একটা পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে ইয়েমেন চলে যেতে পারে। দর্শক বন্ধুরা, এবার একটা অন্য ধরনের খবর। তুরস্ক আর ইরান তাদের 560 কিলোমিটার লম্বা সীমান্তকে আরও বেশি সুরক্ষিত করার প্রস্তুতি নিচ্ছে। এই নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তুরস্কের আগ্রি প্রদেশে হওয়া এই বৈঠকে কথা হয়েছে সীমান্ত দিয়ে বেআইনি প্রবেশ ঠেকানো, মাদক পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শুল্ক বিভাগের সক্ষমতা বাড়ানো এবং গোটা সীমান্ত জুড়ে নিরাপত্তার সমন্বয় আরও মজবুত করা নিয়ে। যুদ্ধের এই আবহে প্রতিবেশী দেশগুলো নিজেদের সীমান্ত নিয়ে কতটা সতর্ক হয়ে উঠছে প্রতিদিন, এই খবরটা তারই একটা ইঙ্গিত। আচ্ছা, এবার আসা যাক মিশরের কথায়। মিশর উপসাগরীয় দেশগুলোকে নিয়ে নিজেদের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছে। তারা বলেছে উপসাগরের নিরাপত্তা মিশরের নিজের জাতীয় নিরাপত্তারই অংশ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আতি জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জাসেম আল বুদাইরের সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা এবং তাদের সম্পদ রক্ষার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে মিশর তার পূর্ণ সমর্থন দেবে। এখানে লক্ষ্য করুন শব্দটা, শুধু পাশে দাঁড়ানো নয়, পূর্ণ সমর্থন। তার বক্তব্য অনুযায়ী উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তাকে মিশরের নিজের জাতীয় নিরাপত্তা থেকে আলাদা করে দেখা সম্ভব নয়। সহজ ভাষায় বললে, আরব দেশগুলো নিরাপদ থাকলে মিশরও নিরাপদ। এবার মধ্যপ্রাচ্য থেকে একটু সরে ইউক্রেন রাশিয়ার দিকে যাওয়া যাক, কারণ সেখানে গতকাল একটা বড় ঘটনা ঘটেছে। ব্ল্যাক সির তীরে রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর নাভোরোস্কি, সেখানে ইউক্রেন বড় ধরনের হামলা চালিয়েছে। গতকাল 12ই আগস্টে এই বন্দরকে নিশানা করেছে ইউক্রেনীয় ড্রোন, নেপচুন ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রে চলা ড্রোন। হামলার সময় একটি তেল টার্মিনালে আগুন ধরে যায় এবং বন্দরের বেশ কয়েকটি জেটির ক্ষতি হয়। এই এলাকাটা এমনিতেই খুব গুরুত্বপূর্ণ ধরা হয়, কারণ এখানে রাশিয়ার গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে আর রয়েছে শস্য রপ্তানির টার্মিনাল। রাশিয়ার স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ভেঙে পড়া এই ড্রোনের ধ্বংসাবশেষের কারণে এক শিশুর মৃত্যু হয়েছে আর 8 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি আবাসিক ভবনের ভালোই ক্ষতি হয়েছে। হামলার সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্ল্যাক সির ওপারে পাল্টা গুলি চালায়, কিন্তু এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা অন্য জায়গায়। এই বন্দর, দর্শক বন্ধুরা, রাশিয়ার যুদ্ধের সামনের সারি থেকে 300 কিলোমিটারও বেশি পেছনে।
অর্থাৎ ইউক্রেন এখন রাশিয়ার সেই সব গুরুত্বপূর্ণ বন্দর আর জ্বালানি পরিকাঠামো পর্যন্ত হামলা পৌঁছে দেওয়ার চেষ্টা এবং ক্ষমতা দুটোই দেখাচ্ছে, যেগুলোকে যুদ্ধের ময়দান থেকে অনেক দূরে বলে ধরা হতো। এবার শেষ খবর